যে এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে যেটা আমরা কখনো ভাবিনি। আমরা সবসময় ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং খুব শান্তিপূর্ণ ভাবে আমাদের দেশ এবং জাতি একটা নির্বাচনের দিকে অগ্রসর হবে, শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু এই যে প্রত্যাশাটা, এই প্রত্যাশা কিন্তু এখন আর কারোর মধ্যে সেভাবে আমি দেখছি না। সবার মধ্যে একটা শঙ্কা যে তাহলে কি হবে, নির্বাচন কবে হবে, নির্বাচন কি আদৌ হবে, এটা কি নির্বাচনকে ইচ্ছাকৃত ভাবে গড়িবসি করা হচ্ছে, অথবা বিশেষ কোন একটা কারণকে এর পেছনে রয়েছে, অথবা এই সরকার কি এই দায়িত্ব নেওয়ার পেছনে নির্বাচনের চেয়ে অন্য কোনো মিশন নিয়ে এসেছে। এই ধরনের নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই যে কথাবার্তাগুলি হচ্ছে, এটা কি সরকারের আচরণের কারণে হচ্ছে, নাকি রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণে হচ্ছে, নাকি আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ বাতিগ্রস্ত একটা মন আছে সেই জন্য হচ্ছে? ধন্যবাদ। আপনি তো আসলে যত রকমের ফের থাকতে পারে রকম ফের, সব রকম অপশনই আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন। তো সত্যি কথা বলতে কি, মোটা দাগে এখন পর্যন্ত পরিস্থিতি যা, নির্বাচন এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার সাথে এক। দ্বিতীয়ত, আমাদের সম্মানীয় যিনি মুখপত্র, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শফিক মহোদয়, তিনি সম্প্রতি উচ্চ কণ্ঠে বলেছেন যে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। কে বলেছে ম্যান্ডেট নেই? এবং সংস্কারের পারভিতে সকল রকমের একেবারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সবকিছু করবার লেজিটিমেট অথরিটি এবং অধিকার আমাদের আছে, আমাদের উপর বর্তেছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত দেশের যাবতীয় যত রকমের সেই সৃষ্টির উষালগ্ন থেকে পর্যন্ত যত সমস্যা আছে সবকিছু সমাধান করার হারকুলিয়ান জব আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট সান অফ দ্য সয়েল প্রফেসর ইউনূসের এই সুবিশাল স্কন্ধে নিপতিত হয়েছে। এবং আপনার যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শেষ না হচ্ছে, দেশ কলুষমুক্ত না হচ্ছে, দেশ সমস্যামুক্ত না হচ্ছে, দেশ সুশৃঙ্খল একটি সোনার বাংলায় পরিণত না হচ্ছে, দারিদ্র মুক্ত না হচ্ছে, কোট আনকোট সিভিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আপনার সংস্কারের বিজয় রথ আপনার অগ্রসরমান থাকবে। যতদিন নশ্বর প্রফেসর ইউনূস সুস্থ সবল ভাবে আপনার এই ধারায় বিদ্যমান থাকবেন ততক্ষণ পর্যন্ত থাকবে। বিষয়টা একটা এইরকম। এই যে আপনি বললেন এইমাত্র যে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তার একটা বক্তব্য নিয়ে আপনি বলতে চাইলেন যে উনি একটা টেলিভিশন প্রোগ্রাম করেছেন যে ওনাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। এবং এটা নিয়ে আজকে আমি দেখলাম উনি একটা ব্যাখ্যা দিলেন। উনি একটা ব্যাখ্যা দিলেন আজকে একটা টকশোতে আমাকে ব্যাখ্যা অনুষ্ঠানে দেখেছি। উনি সেখানে বলেছেন যে সবকিছু বলতে বলতে চেয়েছেন একটা রেগুলার গভর্নমেন্টের যা যা করার এখতিয়ার আছে, ওনাদের গভর্নমেন্টের তাই তাই করার এখতিয়ার আছে। উনি এই কথাই বলতে চেয়েছেন বলে জানালেন। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে আমাদের যে মানবিক করিডোর দেওয়া রাখাইনদেরকে, অথবা চিটাগাং পোর্টের সবচেয়ে লাভজনক যে টার্মিনালটা, সেটা বিদেশি একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, এবং বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে কিনা সেটা আমি ওটা জানি না, আপনি বলতে পারবেন। এটা এই যে দিয়ে দেওয়াটা এবং এইগুলিকে মানে কি সবকিছুর মধ্যে আসলে পড়ে কিনা? দেখুন, এটা দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। প্রথম অন্তর্বর্তী সরকার যেটি জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছিল, কোইন্সিডেন্টালি আমার প্রয়াত শ্বশুর মহোদয় চৌধুরী এ কে এম আমিনুল হক, তিনি সেই সরকারের একজন ক্যাবিনেট মেম্বার ছিলেন। এবং আমি তার মুখে শুনেছি, তারপর তার সহকর্মী যারা ছিলেন তাদের কাছে শুনেছি, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আপনার ফখরুদ্দিন সাহেব, তার কাছ থেকে শুনেছি। তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করেছেন,
I've gone through that. সব মিলিয়ে কোয়ালিটেটিভ একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। এখানে একটা কমনলিটি আমরা পাচ্ছি। ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি আমার শ্বশুর মহোদয়ের ক্যাবিনেট কলিগ ছিলেন, এখানেও তাকে আমরা পাচ্ছি। তিনি আগে দুটি মন্ত্রণালয়ের হারকুলিয়ান জব পালন করেছেন, এখন একটি মন্ত্রণালয়ে এসে থিত হয়েছে। কিন্তু আপনার তিনি যে ড্রাইভিং সিটে ছিলেন সেটি এখনো বিদ্যমান আছে, বহাল আছে। তার কাজে সহায়তার জন্য যিনি নিয়োজিত হয়েছিলেন আমিন সাহেব, তাকে ইস্তফা দিয়ে চলে যেতে হয়েছে। এবং সেই যে ফেলে রাখা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সেখানে আমারই জ্যেষ্ঠ সহকর্মী চৌধুরী রফিকুল আবরার, তিনি এখন সেই ড্রাইভিং সিটে আছেন। এখন মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আপনার পরবর্তীতে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে প্রযুক্ত হলো, ষষ্ঠ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম এবং যে পার্লামেন্ট পেলাম, তখন কিন্তু এই কেয়ারটেকার প্রভিশনটি যুক্ত হলো। মজা হচ্ছে, কেয়ারটেকার গভর্নমেন্টে যারা মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করতেন তাদেরকে বলা হতো উপদেষ্টা। আপনি এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে এসে এই উপদেষ্টা টেকনোলজিটি ঠিকই গ্রহণ করেছেন, কিন্তু ওই 90 দিনের যে ঘেট্টো, তার মধ্যে থাকতে আপনি নারাজ। তাবৎ এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে যাবতীয় যত রকমের বিষয় আসা আছে সবকিছু কিন্তু আপনি করবার জন্য ম্যান্ডেটেড। এটা আমাদের শফিক মহোদয় হয়তো সর্বশেষ বলেছেন, তার আগে আমরা এই দাবি শুনেছি আমাদের আরেকজন নারী মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি বলছেন কে বলছে আমাদের ম্যান্ডেট, আমরা ম্যান্ডেট। এখন যিনি পলিসি মেকার, মন্ত্রক, তিনি যখন বলেন তখন আপনার একজন সচিব তো বলতেই পারে। এখন বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও মনে করেন বিষয়টা এরকম, এবং তাদের কণ্ঠে আমি জাস্টিস লতিফুর রহমানের ধ্বনি খুঁজে পাই। জাস্টিস লতিফুর রহমান বলতেন যে আমি যে চেয়ারে বসেছি সেই চেয়ারে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বসতেন, তারা যা আমিও তাই। ওনারা তো লম্বা সময় জন্য বসেছেন, আমি যে সময় পর্যন্ত আছি সেখানে বলতে চাইছি তাই। তার কি বলা আছে? আসলে আপনি কি মনে করেন, আপনি পার্সোনালি কি মনে করেন যে তাদেরকে সবকিছু করার ম্যান্ডেট আছে? ডেফিনেটলি না। একজন সেন্সিবল লোক কখনো এই রকমের দাবি তুলতে পারে না। কারণ হচ্ছে, আপনি যদি প্লুরাল স্পেসে বিশ্বাসী হন, আপনি যদি গণতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা